আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট আইটি লার্নিংয়ে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আয়োজন এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ক্রায়োসার্জারি। এই অংশে আমরা আলোচনা করব ক্রায়োসার্জারি কী, ক্রায়োসার্জারির ব্যবহার, সুবিধা, অসুবিধা এবং এই প্রযুক্তিটি নিয়ে। আসলে শুরু করি। প্রথমে আমরা জানব ক্রায়োসার্জারি আসলে কী। গ্রিক শব্দ ক্রাউস থেকে ক্রায়ো শব্দটি এসেছে। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ক্রাউস থেকে, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারির অর্থ হচ্ছে কি শৈল চিকিৎসক। অর্থাৎ ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বা ক্রায়োবায়োলেশনও বলা হয়। তাহলে বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য এসে গেছে। ক্রায়োসার্জারিটা আসলে তাহলে আমরা কি বলতে পারতেছি? ক্রায়োসার্জারিটা হচ্ছে কি একটা চিকিৎসা পদ্ধতি যেখানে কি করে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, অর্থাৎ খুব শীতল তাপমাত্রা প্রয়োগ করে আমাদের শরীরের যে অস্বাভাবিক বা রোগাক্রান্ত যে কোষগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এটাকে অনেক সময় বলা হয় ক্রায়োথেরাপি বা ক্রায়োবায়োলেশনও। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্রায়োথেরাপি, ক্রায়োসার্জারিকে অনেক সময় কী বলা হয়, ক্রায়োথেরাপি বা ক্রায়োবায়োলেশন। তারপর হচ্ছে ক্রায়োসার্জারি কথাটি কোথা থেকে এসেছে বা ক্রায়ো শব্দের অর্থ কী, সার্জারি শব্দের অর্থ কী। এরপর হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট কী। অর্থাৎ ক্রায়োসার্জারি পদ্ধতিতে যে আমরা রোগাক্রান্ত অংশ হিমায়িত করার জন্য নিম্নোক্ত ক্রায়োজেনিক এজেন্ট বা গ্যাসগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে কী করবো, রোগাক্রান্ত কোষটাকে যে হিমায়িত বা শীতল করবো তার জন্য যে গ্যাসগুলো ব্যবহার করা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। আসলে জেনে নিই কী কী গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসগুলো হলো তরল নাইট্রোজেন গ্যাস, তরল আর্গন গ্যাস, তরল কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং ডাইমিথাইল ইথাইল প্রোপেন সহ অন্যান্য গ্যাসগুলো। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ক্রায়োজেনিক এজেন্ট কি এটি ক নাম্বার জন্য জ্ঞানমূলক অংশের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি ক্রায়োপ্রো বলতে কি বোঝায়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ও ডাইমিথাইল ইথাইল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ক্রায়োপ্রো। অর্থাৎ ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে যে নল ব্যবহার করে ক্রায়োজেনিক এজেন্টগুলো ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ক্রায়োপ্রো। আসলে আমরা এখন এর ব্যবহার পদ্ধতিটি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এখানকার অনেকগুলো টপিক আমরা কোথা থেকে নিয়েছি? ইন্টারনেট থেকে নিয়েছি। বিশেষ করে তোমরা একটি শিক্ষামূলক ওয়েবসাইট আছে বিডি ইডু পয়েন্ট, ওই ওয়েবসাইটটাও দেখতে পারো, ওখান থেকেও অনেকগুলো টপিক নেওয়া হয়েছে। আসলে আমরা দেখি ব্যবহারিক পদ্ধতি জিনিসটা কি। প্রথমে কি করতে হবে? তরল নাইট্রোজেনকে এক্সপ্রে করার জন্য ক্রায়োগান ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্রায়োগান। এরপর হচ্ছে বহিরাগত টিউমারের ক্যান্সার কোষে একটি সুচ, তুলা বা স্প্রে করার যন্ত্র দিয়ে সরাসরি তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করে? তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়। আচ্ছা, কি অভ্যন্তরীণ টিউমারের ক্ষেত্রে ক্রায়োপ্রোব নামক একটি ফাঁপা উপকরণ দিয়ে তরল নাইট্রোজেন বা ক্রায়োজেনিক এজেন্ট টিউমারের সংস্পর্শে সঞ্চালন করা হয়। এই ক্ষেত্রে ডাক্তাররা আল্ট্রাসাউন্ড বা এমআরআই ব্যবহার করেন। এমআরআই পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই এমআরআই পুনরূপটি তোমরা অবশ্যই মনে রাখবে। এছাড়াও কী করা হয়? ক্রায়োপ্রোব টিউমারকে নিয়ন্ত্রণ করতে এবং জমাটবদ্ধ কোষ নিরীক্ষণ করতে, যাতে চারপাশের সূক্ষ্ম টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত বা ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হয়। অর্থাৎ তোমার যে অংশটুকু আক্রান্ত হয়েছে শুধুমাত্র কি করতে হবে? ওই অংশে তোমাকে কি করতে হবে? ক্রায়োসার্জারিটি করতে হবে। তাহলে কী করতে হবে? প্রথমে তরল নাইট্রোজেন স্প্রে করলো। বাইরের টিস্যুর জন্য কি, বাইরের টিউমারের ক্যান্সারের জন্য কী করা হয়? সুচ, তুলা বা স্প্রে দিয়ে কী করা হয়? নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হয়। আর অভ্যন্তরীণ জন্য ক্রায়োপ্রোব করা হয়। কিন্তু সেক্ষেত্রে কী করতে হবে? ডাক্তাররা কী করে? এমআরআই ব্যবহার করে থাকেন। এবং ক্রায়োসার্জারিটা এমনভাবে করতে হবে যাতে কি পাশের যে সুস্থ টিস্যুগুলো রয়েছে, অর্থাৎ রোগাক্রান্ত টিস্যুগুলো না, সুস্থ টিস্যুগুলো যাতে কি হয়? ক্ষতিগুলো না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন এই দেখো, এরকম তোমার ইমেজ থাকতে পারে।
এখন দেখো পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট যে কি ক্রায়োসার্জারি যেভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি পরীক্ষায় তোমাদের বলে যে ডাক্তার রফিক এমন একটি অপারেশন করছে যেটা কি রক্তপাতবিহীন অপারেশন, এখন সেই রক্তপাতবিহীন অপারেশনটি তোমরা বর্ণনা করো। ক্রায়োসার্জারি যে এমন একটি অপারেশন পদ্ধতি যেখানে কি হয় রক্তপাতবিহীন হয়। রক্তপাত যে একেবারে হয় না তা না, অর্থাৎ কি ধরো আমরা যখন কি করি ইঞ্জেকশন দিয়ে একটি ফুরালে যেরকম হালকা রক্ত বের হয় ঠিক এরকমই রক্ত বের একটু বেশি বের হয়, অর্থাৎ ইন জেনারেল যেভাবে কাটাছাটা করলে রক্ত বের সেইভাবে হয় না। সো আমরা একে বলতে পারি রক্তপাতবিহীন এক ধরনের অপারেশন পদ্ধতি। ওকে যদি বলে ক্রায়োসার্জারিটি ব্যাখ্যা করো তাহলে আমরা এই ধাপগুলো লিখবো। আসলে থেকে ধাপগুলোতে কি আছে, প্রথমে হচ্ছে এই পদ্ধতিতে প্রথমে আল্ট্রাসাউন্ড বা এমআরআই যন্ত্র ব্যবহার করে রোগাক্রান্ত কোষ বা টিস্যুগুলো কী করবে চিহ্নিত করা হয়। তারপর হচ্ছে ক্রায়োপ্রোব বা ইমেজিং যন্ত্রের সাহায্যে রোগাক্রান্ত কোষে বিভিন্ন ক্রায়োজেনিক এজেন্ট যেমন তরল আর্গন গ্যাস প্রয়োগ করা হয়। ফলে কোষের তাপমাত্রা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে, কতর মধ্যে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তা দেখো মাত্র 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে যখন আমরা তরল আর্গন গ্যাস বা ক্রায়োজেনিক এজেন্টগুলো প্রয়োগ করব তখন -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে। তাপমাত্রা অত্যধিক হ্রাসের কারণে কি হয়, কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি বরফ পিণ্ডে পরিণত হয়ে যায়। অর্থাৎ দেখো কোথাও যদি মাইনাস তাপমাত্রা থাকে তাহলে ওখানে কী হয়, আশেপাশে বরফ জমে যায় না, ঠিক ওই একই রকম বরফপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে টিস্যুটির ক্ষয় সাধিত হয়। কী হয়, টিস্যুটির ক্ষয় হয়ে যায়। পুনরায় ইমেজিং যন্ত্রের সাহায্যে কোষের ভিতরে কি করতে হয়, হিলিয়াম গ্যাস নিঃসরণের ফলে তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানো হয়। কি হয়, তারপর যখন টিস্যুটি ক্ষয় হয় তখন কী হয়, পুনরায় ইমেজিং যন্ত্রের সাহায্যে কি করা হয়, ভিতরে আমরা কি করি হিলিয়াম গ্যাস নিঃসরণ করি, ফলে তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যায়। তখন জমাটবদ্ধ কোষ বা টিস্যুর বরফ গলে যায়, ফলে কোষের টিস্যুটি কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আসলে এই কয়টি টপিক হচ্ছে মেইন টপিক, এবং যে তোমার কালার করার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে পরীক্ষায়। এরপর আছে কি ক্রায়োসার্জারির ব্যবহার। আসলে ক্রায়োসার্জারি কোথায় কোথায় ব্যবহার করা হয় তার সম্পর্কে আমরা এখন জানি। যেমন ত্বকের ছোট টিউমারের ক্ষেত্রে, তিল, আঁচিল, মেস্তা, ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি কী করা হয়, ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃতের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ক্যান্সার, স্তন ক্যান্সার ইত্যাদি চিকিৎসাও ব্যবহার করা হয়। এছাড়া মানবদেহের কোষালয় কোমল অবস্থা যেমন কি প্লান্টার ফ্যাসাইটিস এবং ফাইব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। বন্ধুরা এই ক্রায়োসার্জারির ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন রকম এমসিকিউ দিতে পারে অথবা তোমার একটি সৃজনশীল তৈরি করে দিতে পারে। বলতে পারে টিউমার রক্তপাতবিহীন টিউমার অপারেশন করছে, বা রক্তপাতবিহীন আঁচিল অপারেশন করছে, বা অত্যধিক শীতল তাপমাত্রায় যকৃতের ক্যান্সার করেছে, বা অত্যধিক শীতল তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রায় ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতিটি বর্ণনা করো। এইভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এখন দেখো ক্রায়োসার্জারির সুবিধা কী। ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি কি বারবার করা সম্ভব হয়, এটি সাধারণ সার্জারির চেয়ে কম বেদনাদায়ক, ক্রায়োসার্জারি অন্যান্য চিকিৎসার চেয়ে কম ব্যয়বহুল। এই পদ্ধতিতে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে কী হয়, রক্তপাত হয় না বললেই চলে, হলেও কী হয়, খুব কম হয়, যেটা আগে একটু বলা হলো তোমাদেরকে। বহুল প্রচলিত কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের চেয়ে এই পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এগুলো ছিল কি ক্রায়োসার্জারির সুবিধা। বন্ধুরা এখন আসলে আমাদেরকে ক্রায়োসার্জারির যে অসুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ প্রতিটা জিনিসে তো কি গুড সাইড ব্যাড সাইড থাকে। ক্রায়োসার্জারির অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে রোগাক্রান্ত কোষ বা টিস্যু শনাক্ত করার সময় যদি সঠিকভাবে অবস্থান শনাক্ত করা না যায়, কি বলছে, সঠিকভাবে যদি অবস্থান শনাক্ত করা না যায় এবং ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তাহলে সুস্থ কোষগুলো কী হতে পারে,
ক্ষতি হয়ে যেতে পারে। এটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ আমাদেরকে প্রথমে কী করতে হবে, রোগাক্রান্ত যে টিস্যুগুলো রয়েছে বা কোষগুলো আছে সেটা প্রথম ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। তাছাড়া যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে দেখা যাবে সুস্থ কোষগুলো কী হচ্ছে, অনেক ক্ষতি সাধন হয়ে যাচ্ছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে আশার কথা পার্শ্ব প্রতিক্রিয়া কি ক্ষণস্থায়ী। ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক কী হয়, ফুলে যায়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সংবেদনশীলতা কী পায়, হ্রাস পায়। পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তাদের ক্ষেত্রেই হয় যাদের কী রয়েছে, পোস্টেট গ্রন্থির সমস্যা রয়েছে। এগুলো ছিল কি ক্রায়োসার্জারির অসুবিধা। দেখো আমরা এখানে দুটো উদ্দীপক দেখতে পাচ্ছি। প্রথম উদ্দীপকটা বলা হচ্ছে, লিজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করালেন। তাহলে গ নম্বরে কোশ্চেন দিতে পারে, উদ্দীপকের লিজার চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো। তোমাদের একটু আগে বলেছিলাম কি, নিম্ন তাপমাত্রা হলে কোনটা ব্যাখ্যা করো আমরা, ক্রায়োসার্জারি। আর গ নম্বর নিচেটি আমরা দেখতে পাই কি বলা আছে, ডাক্তার নিলয় ব্রেইল ক্যান্সার নিরাময় শীতল আর্গন গ্যাসের ব্যবহার চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করলেন। গ নাম্বার বলছে কি, ডাক্তার নিলয় চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো। দেখো শীতল আর্গন গ্যাস বলেছে, এখানে বলে না বলে যে শীতল নাইট্রোজেন গ্যাস বলতো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলতো, ওই কি ক্রায়োসার্জারি। বন্ধুরা এই ছিল মূলত আজকের আমাদের পড়াশোনা। ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারির ব্যবহার, ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধা। আশা করি তোমাদের ক্রায়োসার্জারি সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো এখানে লাস্টে বলতেছি ইম্পর্টেন্টগুলো কোশ্চেন হচ্ছে এখানে 1 মার্কের জন্য তোমরা পড়বা ক্রায়োসার্জারি কাকে বলে, ক্রায়োপ্রোব জিনিসটা আসলে কি, ক্রায়োজেনিক এজেন্ট বলতে আমরা কি বুঝি। ঘয়ের জন্য ক্রায়োসার্জারি তোমার যে ডিটেলস বর্ণনাটা রয়েছে বর্ণনা পড়বা। এবং যদি বলে ঘ নাম্বার পড়ে কি, পরিবেশের উপর ক্রায়োসার্জারির প্রভাব ব্যাখ্যা করো, বা দৈনন্দিন জীবনে ক্রায়োসার্জারির প্রভাব ব্যাখ্যা করো, সমাজ জীবনে ক্রায়োসার্জারির প্রভাব ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে কি বলতে হবে, এই ক্রায়োসার্জারির সুবিধা এবং অসুবিধা দুটাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।